আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল মামুন লিমন, ডিরেক্টর অফ লিমন এডুকেয়ার অ্যান্ড ডিরেক্টর অফ সিরাজগঞ্জ জব কর্নার। তো আজকে আসলে বাইরে বেশ একটু বৃষ্টি হচ্ছে, অনেক গরমের পরে একটু স্বস্তিদায়ক একটু বিষয় আসছে, বৃষ্টি হচ্ছে। তো এখন বিষয় হচ্ছে যে আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, যে টপিকসগুলো আমরা যদি একটু বিশ্লেষণ করতে যাই, ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস যে এই বিষয়গুলোতে সাফার করে, এই বিষয়গুলোতে তারা একটা দুর্ভোগ পোহায় এবং এই দুর্ভোগ পোহানোর কারণে তাদের পড়ালেখাগুলো একটু পিছিয়ে যায়। তো পড়ালেখাগুলো না পিছিয়ে জ্ঞান অর্জনের সঠিক পর্যায়ে থেকে কিভাবে আগানো যায়, আজকে আমরা সেই কারিকুলামটা একটু দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা সবাই আমাদের সাথে সেই পুরা কারিকুলামটা দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর পরবর্তী যে টপিকসগুলো আসবে সেই টপিকসগুলো আমার চাইতে আপনারই দরকার হবে বেশি, এজন্য আপনাকেই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বিষয়টা মনে রাখবেন। আচ্ছা, এবার আসছি বিষয়টা টপিকসটাকে। তো আপনার আবার এটাও মনে হতে পারে কেন আমি সাবস্ক্রাইব করব, ক্লাসটা শেষ হোক তা তখনই বুঝবেন ইনশাল্লাহ। তো এইবার আসেন, এখানে আমরা বেশ কিছু টপিক্সের কথা বলেছি, প্রায় 7টা টপিক্স, তারপর উপরে একটা স্পেশাল টপিক্সের দেওয়া রয়েছে, একটা স্পেশাল টপিক্স আমরা এখানে দিয়েছি। তো স্পেশাল টপিক্স যেহেতু, তাহলে স্পেশাল টপিক্সে স্পেশাল কথা একটু স্পেশালভাবেই বলব। তো এখন আমরা যে বিষয়টা আসছি, যে এখানে আমরা 7টা পয়েন্ট রয়েছে, এই 7টা পয়েন্টে 7টা যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলোতে কি করে এই বিষয়গুলোকে ছাড়া যায় এবং কি করে ভালো একজন স্টুডেন্ট হওয়া যায়, কি করে পরীক্ষায় ভালো রেজাল্ট, শুধু পরীক্ষা না, নট অনলি এক্সাম, শুধু পরীক্ষায় ভালো করলে চলবে না, আমাকে ওভারঅল একটা জ্ঞান প্রয়োজন, ওভারঅল একটা মানে যে জ্ঞানের যে ধাপগুলো সেই ধাপগুলো অতিক্রম করা প্রয়োজন। আমাকে যে ক্লাস 6 দেওয়া হয়েছে, 7 দেওয়া হয়েছে, 8 দেওয়া হয়েছে, 9 দেওয়া হয়েছে, এই ক্লাসগুলো কেন দেওয়া হয়েছে? এই ক্লাসগুলো দেওয়া হয়েছে যে এইগুলো প্রত্যেকটা ক্লাস জ্ঞানের এক একটা ধাপ, এই প্রত্যেকটা ধাপকে অতিক্রম করে যাওয়ার পরে একটা লেভেল আসে এসএসসি, এই লেভেলটাকে পার করার পরে আর একটা লেভেল আসে এইচএসসি। তো এই লেভেলগুলোর পরে আসে মূল যে লেখাপড়ার ফর্মটা সেইটা। কিন্তু আমরা এইচএসসি পর্যন্ত যে লেখাপড়াটা করি, এই লেখাপড়াটা কিন্তু মনে রাখবেন যে এইচএসসি পর্যন্ত আমরা যে লেখাপড়াটা করি, এটা হচ্ছে মূল লেখাপড়ার পূর্ব প্রস্তুতি স্বরূপ আমাদের এই পড়াটা পড়তে হয়, কারণ মূল লেখাপড়াতে যাইতে গেলে আমাকে এই পড়া পর্যন্ত আসতে হবে। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা এবার মূল টপিকসটাতে আসছি, একটু খেয়াল করবেন সবাই। তো 1 নাম্বার, যে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে যে টপিকসটা প্রথমত যে তাদের ভিতরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে 1 নাম্বারে যে টপিকসটা, পড়তে মন চায় কিন্তু পড়াশোনা ভালো লাগে না। আবারও বলছি, পড়তে মনে চায় কিন্তু পড়াশোনা ভালো লাগে না। কিন্তু এই পড়াশোনা যদি এখন ভালো না লাগে, তাহলে টিভি দেখতে কিন্তু খুব ভালো লাগে, মোবাইল নাড়তে কিন্তু খুব ভালো লাগে, গেমস খেলতে তো আরও ভালো লাগে, রৌদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করে, এই গরমের রৌদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করে ফুটবল খেলতেও ভালো লাগে, বাট ফ্যানের নিচে বসে সুন্দর করে 2টা পৃষ্ঠা পড়বো, এটা ভালো লাগে না। এর পিছনে কারণ কি? এর পিছনে 2টা কারণ রয়েছে। আবারও বলছি, এর পিছনে 2টা কারণ রয়েছে। 2টা কারণ। এর একটা কারণ হচ্ছে আমাদের দেশে বিদ্যা শেখানো হয় না, আমাদের দেশে জোর করে বিদ্যা ঔষধের মতো গিলানো হয়, যার কারণে ছেলে পেলে ছোটো বাচ্চারা দেখবেন ঔষধ দেখলে আগে থেকে একটা ভয়ে থাকে। তো যখনই দেখা যায় যে আমাকে এই বিদ্যাটা গিলতে হবে, তখন ছেলে পেলে আগে থেকে একটা ভয়ের মধ্যে থাকে যে আমি এটা কেমনে গিলব। তো এই পড়াটাকে গিলানোর মতো ব্যবস্থা করে সুস্থ ধারার যে জ্ঞান চর্চা সেটাকে যদি নিয়ে আসা যায়, আমার মনে হয় একটা সমস্যার সমাধান হবে। আর দ্বিতীয়ত যে সমস্যাটা, এই টপিকসটা আমি আবারও এর আগেও বলেছি যে সেটা শুধু আমাদের না, আমাদের শিক্ষকদের মধ্যে টেন্ডেন্সি, আমাদের গার্ডিয়ানদের মধ্যে এই টেন্ডেন্সিগুলো ঢুকে গেছে যে শুধু মার্কস কত পেয়েছে? 100তে 99 পেয়েছে। কিন্তু 100তে 99 মার্কস কীভাবে পেল একটা স্টুডেন্টস? 100তে 99 মার্কস পাওয়া কি এত সহজ বিষয়? 100তে 99 মার্কস পেতে গেলে একটা স্টুডেন্টকে কী পরিমাণ মাথায় জ্ঞান রাখতে হয় আমরা সেই চিন্তা করি না। আমরা শুধু চিন্তা করি 100তে 99 আসলো কি না, 100তে 90 আসলো কি না, এই যে টেন্ডেন্সির পিছনে ছুটি। তো প্রত্যেক গার্ডিয়ানদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ
যে আপনারা অবশ্যই স্টুডেন্টদের নাম্বার অবশ্যই দেখবেন, কেন দেখবেন, অবশ্যই দেখবেন, কিন্তু সেই নম্বরটা যেন শেখার মাধ্যম থেকে আসে, শেখার মাধ্যম থেকে আসে, অন্য কোনো উপায়ে না। বিভিন্ন জায়গায় আমি একটা সত্য কথা বলে যাই যে বিভিন্ন স্কুলগুলোতে, আমার এখানে আমি সরাসরি বলছি সিরাজগঞ্জ জেলা, আমি আজকে কথাটা একটু বলেই যাই, সিরাজগঞ্জ জেলা এখানে স্বনামধন্য বেশ কিছু স্কুল রয়েছে, যে স্কুলের টিচারদের কাছে না গেলে তারা মার্কস দেয় না, তাদের কাছে পড়তেই হবে। কিন্তু আজব লাগে যে এইগুলো দেখার মতো কেউ নাই, তাদের কাছে না পড়লে মার্কস পর্যন্ত দেওয়া হয় না। তাহলে সেইখানে কিভাবে একটা ছেলে ভালো মন মানসিকতা নিয়ে জ্ঞান চর্চা করার জন্য লেখাপড়া করবে? তো টোটাল সিস্টেমটা করাপ্টেড মনে হচ্ছে। তো এই সিস্টেমটাকে অলরেডি আমরা দেখতেছি সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে এই লেখাপড়ার ক্ষেত্রে যে করাপশনটা দূর করার জন্য। তো আমরা অবশ্যই এগুলোকে সাধুবাদ জানাই। তো এবং চাই যত দ্রুত সম্ভব এই আইনের বাস্তবায়নটা হোক। আচ্ছা, তো এখন স্টুডেন্টদের পড়তে মন চায় কিন্তু পড়াশোনা ভালো লাগে না, এর পিছনে আরেকটা যে আমরা দুইটা কারণের কথা বলেছি, তো এই দুইটা কারণ থেকে বের হয়ে আসতে হবে। আর নিজেকে এরকম মনে রাখতে হবে যে আমাকে কি করতে হবে, হোয়াট ইজ ইয়োর এইম, তোমার লক্ষ্যটা কি, তুমি কোথায় পৌঁছাতে চাও, কোথায় যেতে চাও। সবাইকে একই টপিক্সে পড়তে হবে এমন না, যার যে টপিক্স ভালো লাগে সে সেই টপিক্সে পড়াশোনা করতে পারবে। কিন্তু পড়াশোনা যদি ভালোই না লাগে তাহলে কি পড়বে? পড়াশোনা ভালো লাগে না কারণ তাদের পড়াশোনা গেলানোর চেষ্টা করানো হয়। স্টুডেন্টকে আজকে থেকে মনে রাখতে হবে যে আমাকে পড়তে হবে আমার জন্য, আমাকে পড়তে হবে আমার ফিউচারের জন্য, আমাকে পড়তে হবে দেশের ফিউচার তৈরি করার জন্য। এইভাবে যদি কোনো স্টুডেন্ট চেষ্টা করে সে অবশ্যই ইনশাল্লাহ এই পড়াশোনা তার অবশ্যই ভালো লাগবে। একটা নাটক যদি দেখতে দিই এখানে যদি একটা নাটক দিতাম তাহলে খুব ভালো লাগতো, বাট এখানে যদি একটা টপিক্স পড়ানো হয় সেটা ভালো লাগে না। এর পিছনে কারণটা কি? নাটকটা দেখতে গিয়ে ছেলে পেলে যে মজাটা পায় লেখাপড়ার ক্ষেত্রে সেই মজাটা পায় না। তো কোনো একটা স্টুডেন্ট যদি কোনো বইতে মজা পেয়ে যায় সে ওই বই ছাড়তেই পারবে না। তো এই জন্য আরেকটা অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে আরেকটা অভ্যাস গড়ে তুলতে হবে প্রচুর পরিমাণে। যেই বই পাও না কেন পড়ার অভ্যাস তৈরি করতে হবে, এই অভ্যাস তৈরি করতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো পড়তে মন কেন চায়? আমাদের মনের মধ্যে দুইটা পার্ট আছে, একটা পার্টে শয়তান বসবাস করে আর একটা পার্টে স্রষ্টার যে বিষয়াবলী রয়েছে, ভালো দিকগুলো রয়েছে সেইগুলো রয়েছে। তো যখনই পড়তে মন চায়, এটা ভালো দিক, অবশ্যই স্রষ্টা থেকে যে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করার প্রত্যেক ধর্মে জ্ঞান অর্জন করার কথা বলা হয়েছে, জ্ঞান অর্জন করো। কিন্তু ওই যে শয়তানি একটা ভাব ভিতরে নিয়ে আসে যে পড়িস না খেয়াল বা চল এই সেই। তো যাই হোক, এটা আমি আমার ব্যক্তিগতভাবে একটু বললাম আর কি, কিন্তু আসলে বাস্তবতা এটা না। বাস্তবতা হচ্ছে নিজেকে পড়ার দিকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় পয়েন্টটায় আসছি আমরা। সবই ভালো লাগে পড়া ছাড়া। রাস্তা দিয়ে ঘুরতেছি, হোক দুপুর 12টা 1টা, মাথার উপরে চড়া রোদ, সেই রকম অবস্থা, গরমে ঘেমে অবস্থা, সেই অবস্থা, ভালো লাগছে, বাট পড়া না। মাঠে দরকার পড়ে 2 ঘন্টা কোদাল দিয়ে মাটি কাটবো, তাও পড়বো না। এরকম অনেক স্টুডেন্ট আমার চোখে পড়েছে। কিন্তু পড়াশোনা ভালো লাগতে হবে, এরা যেই স্টুডেন্টগুলো বলবে পড়াশোনা ভালো লাগে না, সবই ভালো লাগে পড়াশোনা ছাড়া, আমি ওকে আজকেই কালীগঞ্জ রয়েছে যে এইদিকে নারায়ণগঞ্জের কালীগঞ্জে আমি তাকে নিয়ে যেতে চাই। ওইখানে জাহাজ কাটার কোম্পানি রয়েছে, ওই কোম্পানিতে তাকে 2 মাস রেখে দিতে চাই যে কাটো জাহাজ, লোহা কাটো, ঝালাই করে তারপরে দেখো তোমার পড়াই ভালো লাগে নাকি ওই ঝালাই করতে ভালো লাগে। লেখাপড়াটাকে এতটা সহজ মনে করা যাবে না, আর এতটা কঠিনও না। এটা হচ্ছে একটা সাধনার বিষয়, জ্ঞান চর্চা একটা সাধনা। আর এই সাধনাটারে আমরা বানায় ফেলছি, একটু খেয়াল করে দেখবেন যে সাধনাটারে কি বানায় ফেলেছি। আচ্ছা, এরপরে আসছে পড়তে গেলে ভিন্ন ভিন্ন চিন্তা মাথার মধ্যে আসে। তো ভিন্ন চিন্তা করা ভালো। আমি আবারও বলছি, প্রোডাক্টিভিটি চিন্তা করা ভালো। প্রোডাক্টিভিটি, যে আমি এখন ইন্টারমিডিয়েটে পড়ছি, আমি এখন ক্লাস 10-এ পড়তেছি, আমি ইন্টারমিডিয়েটে কী করব, তারপরে কী করব, আমার ফিউচার প্ল্যান কী হবে, এই জাতীয় চিন্তা করতে হবে। চিন্তা বা টেনশন না, দুশ্চিন্তা না, চিন্তা করতে হবে।
তো এই চিন্তার থেকে আবার আমি একটা টপিকস পড়েছি, বুঝতে পারি নাই, সেই টপিকস নিয়ে মাথার মধ্যে চিন্তা করতেছি যে কীভাবে টপিকসটা বোঝা যায়, এই চিন্তা করতে হবে। তো চিন্তা, এইগুলো চিন্তা যদি আসে তাহলে ভালো, কিন্তু এই চিন্তা ছাড়া যদি অন্য কোনো চিন্তা আসে যে আমি স্কুলে যেয়ে কী করব, কলেজে গিয়ে কী করব, কাকে যেয়ে কী কথা বলবো, কোন দিক দিয়ে যাব, এই যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো যখন মাথায় আসবে, বাদ দেওয়ার একটা উপায় আছে, বলছি, আমি বলে দিব, সমস্যা নেই। তো এই উপায়টা কি? বাদ দেওয়ার উপায়টা হচ্ছে যে যখন হঠাৎ 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 এরকম মনে হবে যে আমি পড়তেছি, বিভিন্ন চিন্তায়ও আছি, কিন্তু হুট করে আবার আমার মাথায় আমাকে বলে দিবে যে আমি কিন্তু ভিন্ন চিন্তায় চলে গেছি, তখন সাথে সাথে মাথা বলে দিবেই, এবং সাথে সাথে তখন একটু 1 মিনিটের জন্য একটু চুপ করে থাকতে হবে, পারলে 1 গ্লাস পানি খাইয়ে নিতে হবে, নিয়ে আবার শুরু করতে হবে প্রথম থেকে, অনেকটা চিন্তা চলে যাবে আগেরটা। দ্বিতীয়ত হচ্ছে একটা উপায় গেল, আরেকটা উপায় হচ্ছে, এটা চলে যাওয়ার উপায় হচ্ছে, সেটা হচ্ছে যে আমি যে চিন্তাগুলো করতেছি, আমি যখনই মনে হবে আমি এই চিন্তাটা করতেছি, আমি সাথে সাথে বলবো আমি চিন্তা করব না, মানে নিজেকে বলবো আমি চিন্তা করব না। ইভেন কোনো একটা জিনিস যদি আমাকে মেমোরাইজ করতে হয়, আগের লাইন যেটা মেমোরাইজ করেছি, পরের জায়গায় সেটাকে আমি মনে রাখার চেষ্টা করব, তাহলে ওইখানে ওই চিন্তাটা আসার আর কোনো সুযোগ পাবে না। তো এই জিনিসটাকে মনে রাখতে হবে, শুধু আমি এটা বললাম এতেই না, এটাকে মানতে হবে। এর পরের পয়েন্টটা যেটা আসছে, মনোযোগ বসে না। পড়তে বসি, টিভি কিন্তু দেখতে খুব মনোযোগ হয়, মোবাইল দেখতেও খুব মনোযোগ হয়, ঘুরতেও খুব মনোযোগ লাগে, কিন্তু শুধু পড়তে গেলে মনোযোগ আসে না। এখন একটা জিনিস আমি যদি কাউকে বলি যে এরকম যদি হয় যে আমার চোখ দুইটা, আমি 2 চোখ দিয়ে এই পাশে 2 পাশেই দেখব, সম্ভব? সম্ভব না। মনোযোগ ছাড়া লেখাপড়াও তেমন, পড়লাম ঠিকই কিন্তু কিছুই কাজে লাগবে না। এই পাশেরটা কোনোটাই যেমন দেখতে পারলাম না, মনোযোগ ছাড়া পড়াটাও তো কিছুই হইল না। তো এই কারণে মনে রাখতে হবে যে সমস্ত ধ্যান জ্ঞান শক্তি ওই পড়ার ভিতরে দিয়ে তারপরে পড়তে হবে। আর মনে রাখতে হবে যে যেই স্টুডেন্ট যিনি পড়তেছেন তাকে এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে যে আমাকে কিছু হইতে হবে, আমাকে এই লেখাপড়া দিয়ে জ্ঞান অর্জন করতে হবে, আর এই জ্ঞান অর্জন দ্বারাই আমার ভবিষ্যৎ তৈরি করতে হবে। যদি এই টেন্ডেন্সি কোনো স্টুডেন্টের ভিতরে থাকে, সেই স্টুডেন্ট কখনোই পড়াশোনার সময় মনোযোগহীন হবে না। কিন্তু আমি তো সিরিয়াস না, আমার সামনে পরীক্ষা, আমি সিরিয়াস না, আমাকে সিরিয়াস হইতে হবে আগে। এখানে আমি বলছি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা রয়েছে, বি সিরিয়াস হয়ে যাও লেখাপড়ার ক্ষেত্রে, 2 ঘন্টা পড়ো, 4 ঘন্টা পড়ো, কিন্তু খুব মনোযোগ সহকারে পড়ো, মনোযোগ সহকারে পড়ো। নিজের মাথার মধ্যে আগে সেই টেনশনটা নিয়ে আসো যে তুমি রেজাল্ট ধরো খারাপ করেছো, তোমার সাথে যে যেমন এখন এরকম মনে হয় অনেক ক্ষেত্রে, তুমি হয়তো বাস্তবতাটা বুঝতেছো না, রাস্তাতে হেঁটে যাচ্ছ, রাস্তায় আমাদের ক্ষেত্রে বাস্তবতার ক্ষেত্রেও এরকম হয়েছে, সবার ক্ষেত্রেই হয়েছে যে অনেক ফ্রেন্ড অনেক বড় পর্যায়ে চলে গেছে, তুমি পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছ, আজকে এই যে বললাম যে একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দিন রাস্তায় হালকা একটু পানি টানি জমে যায়, হয়তো সে বড় কিছু হয়ে গেছে, গাড়ি নিয়ে যাচ্ছে, তুমি পাশ দিয়ে ছাতা নিয়ে কোনো রকম হেঁটে হেঁটে যাচ্ছ, তার গাড়িটা যখন কাদা দিয়ে তোমাকে ভিজিয়ে দিয়ে যাবে, তখন বুঝবা যে সেও কিন্তু তোমার সাথেই পড়তো, তুমিও কিন্তু তার সাথেই পড়তা, তখন বুঝবা যে বাস্তবতা কাকে বলে। ওই ছেলেটার মতো আজকে তখন মনে হবে যে আমি যদি ওর মতো একটু মনোযোগ দিয়ে পড়তাম, আজকে ওইরকম গাড়ি নিয়ে আমিও হেঁটে না হেঁটে ওর পাশ দিয়ে আমার গাড়িটাও চলে যেত। কিন্তু যখন ওর গাড়ির চাকার কাদা তোমার গায়ে লাগবে, তখন বুঝবে বাস্তবতা কাকে বলে। যখন তোমার যে ফ্রেন্ড লেভেল এই ফ্রেন্ড লেভেলটা যখন এই লেভেল উঠে যাবে, আর এই নিচের লেভেলে ওরা যখন তাকাবে না, তুমি কিন্তু উপরের দিকে ঠিকই তাকাবা। আবারও ভালো করে বলছি, তুমি কিন্তু ওই উপরের লেভেলে ঠিকই তাকাবা, কিন্তু ও কিন্তু উপর লেভেল থেকে নিচে তাকাবে না, তখন বুঝবা বাস্তবতা কাকে বলে। আর আরেকটা কথা, আমাদের প্রত্যেকের বাবা মা আমাদের জন্য পর্যাপ্ত চেষ্টা করছেন, ইভেন মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করছেন, তোমার যখন যা লাগতেছে তখন তোমাকে তাই হাজির করে দিচ্ছেন। এটা কিন্তু এত সহজে না। আরে মিয়া, তুমি নিজের জন্য যদি না পড়ো, তোমার বাবা মার জন্যও তো একটু তোমার মন কাঁদা উচিত, বাবা মার জন্য তো মন কাঁদা উচিত যে এই বাবা মা এত কষ্ট করে। বাবা মা সম্পর্কে এরকম বলা হয়েছে যে তুমি যদি এই যে এখন যে অবস্থায় আমি আর রয়েছি বা কেউ রয়েছে স্বাভাবিক অবস্থায়, যদি গরুর চামড়া কোরবানি ঈদ গেল, সবাই তো গরুর চামড়া ছিলাম দেখছো, তো এই গরুর চামড়া যদি এই অবস্থায় পিঠ থেকে সরাসরি একটা দাগ দিয়ে চামড়া যদি ছেলা যায়, কি পরিমাণ কষ্ট হবে। একটু
অনুভব করার চেষ্টা করেন কি পরিমাণ কষ্ট হতে পারে। তো ওইভাবে চামড়া ছিলানোর পরে সেই চামড়া রোদে শুকিয়ে জুতা বানিয়ে বাবা মার পায়ে পরাইয়া দিলে 1 সেকেন্ডের ঋণ শোধ করতে হবে না। আর সেই বাবা মার সাথে আমরা কীভাবে লেখাপড়া নিয়ে চিট করি, না পড়েই বলি পড়া হয়ে গেছে। হাউ স্ট্রেঞ্জ, বাবা মার সাথে চিট করি। তুমি কিভাবে দেশের দুর্নীতি বাস ছাড়া ভালো একজন কর্মকর্তা কর্মচারী হতে পারো? তুমি তো দুর্নীতি তোমার বাড়ির থেকেই শুরু করে দিয়েছো। মিথ্যা কথা বলা বাড়ির থেকেই শুরু করে দিয়েছো। আজকে 10টা মিথ্যা কথা কইতেছো, কালকে 100টা বলবা, তারপরে 1000টা বলবো, লোকজন বিশ্বাসই করবে না। এই শিক্ষা, আমাদের শিক্ষাটা এরকম হয়ে গেছে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। নৈতিকতা কেউ কাউকে দেয় না, নৈতিকতা নিজের ভিতরে নিজেকে তৈরি করতে হয়। ভদ্র চেহারা নিয়ে ঘুরে বেড়ালে কাজ হবে না, মানুষ হইতে হবে, মানবিকতা থাকতে হবে, বাবা মার কথা চিন্তা করতে হবে, ইভেন এরকম হইতে হবে। তুমি তো এখানে অনেকে তো বলছো মনোযোগ বসে না। আরে মেয়ে, মনোযোগ বসবে কেমনি? 5 মিনিট যদি ঠিক মতো পড়তে না পারো, চোখ দিয়ে পানি পড়বে, জিস আমার 5টা মিনিট সময় নষ্ট হয়ে গেল, যদি পড়ার মধ্যে ঢুকে যাও। কিন্তু তোমরা তো কেউ চাও না। তোমরা চাও কিভাবে আমি পড়াটাকে ফাঁকি দিব। আজকে তুমি পড়াকে ফাঁকি দিবা, আর কিছুদিন পরে সময় তোমাকে পড়া দিয়ে ফাঁকি দিয়ে দিবে। তখন তুমি বুঝবা আজকে তুমি সময়কে ফাঁকি দিচ্ছ, কাল সময় তোমাকে ফাঁকি দিয়ে দিবে। বাড়িতে যে এখন এরকম হয়, অনেকে এরকম আছে যে হয়তো এখন বাসায় যে একটু পড়তেছে বা করতেছে, অনেকে এরকম পড়তেছে, অনেকে আছে সিরাজগঞ্জ শহরেই, বগুড়া শহরে, ঢাকা শহরে অনেক স্টুডেন্ট এরকম রয়েছে। সারাদিন মাঠে ঘাটে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, তারপরেও এসে লেখাপড়া করে। আছে কি না? অবশ্যই আছে। সেই সমস্ত ছেলে মেয়ের মধ্যে কি স্পিড রয়েছে আর তোমার মধ্যে কি স্পিড রয়েছে একটু ভাবো না কেন? তুমি তো বাসায় থেকে আরামে করে এসে একটু পড়তেছো, সেটাই তোমার ভালো লাগতেছে না? আর একটা ছেলে সারাদিন রিক্সা চালানোর পরে, সারাদিন ভ্যান চালানোর পরে সেই ছেলেটা কীভাবে লেখাপড়া করতেছে, তারপরেও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, ওর দ্বারা কীভাবে সম্ভব হচ্ছে? কারণ ও বাস্তবতাকে বুঝে গেছে। আর আমাদের যে স্টুডেন্টগুলা, এই স্টুডেন্টগুলা মূল যে কারণটা, এখনও তারা বাস্তবতাকে বুঝতে পারেনি। তো বাস্তবতা বুঝে লেখাপড়া করো, অবশ্যই পড়ায় মনোযোগ আসবে। তুমি আজকে যখন পড়াশোনায় মনোযোগ হচ্ছে না, তখন চিন্তা করো আমি এসএসসি পরীক্ষা দিব বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, ফেল করলে আমার কি হবে? আমি ভালো একটা ফলাফল করতে না পারলে কি হবে? যেদিন ফেল করবো, ফেলের একটা রেজাল্ট নিয়ে আমি বাসায় আসবো, কেমনি মুখ দেখাবো? এই জিনিসটা মাথার মধ্যে আগে ঢুকাইতে হবে। এই কথাগুলো শোনার পরেও অনেকের আবার এই কথাগুলো মাথায় থাকবে না। তো এই কথাগুলো মাথায় যারা রাখতে পারবে না, তাদের ধ্বংস হওয়া কেউ ঠেকাতে পারবে না। আর এই কথাগুলো যারা মাথায় রাখতে পারবে, তাদের বড় হওয়াও কেউ ঠেকাতে পারবে না। একজন অনেক পরিশ্রম করলো, আর একজন হাসি খুশি ঘুম পেরে উঠে পরীক্ষা দিতে গেল। কার পরীক্ষা ভালো হবে? অবশ্যই যে পড়াশোনা করে গেছে, অবশ্যই যে পড়াশোনা করে গেছে তার পরীক্ষাই ভালো হবে। তো ঠিক আছে, এরপরে আমরা 5 নাম্বার পয়েন্টে আসলাম। পরে পড়া মনে থাকে না, মানে যখন পড়া হয় তখন পড়াটা মনে থাকে, কিন্তু একটু পরে আমরা সেই পড়াটাকে ভুলে যাই। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কারণ মাথা একসাথে এত কিছুকে ধরে রাখতে পারবে না, রাখে একটার পর একটা। কিন্তু যদি বিষয়টাকে ভালোভাবে পড়া হয়, তাহলে মাথা ওই ভিতর থেকে বিষয়টাকে ধীরে 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 বের করে নিয়ে আসে। আর সবচেয়ে মানুষের ব্রেন কাজ করে পরীক্ষার হলে। পরীক্ষার হলে কোনো একটা বিষয় যদি তোমার ভিতরে থেকে থাকে, কোনো না কোনোভাবে ওটা বের হয়ে আসবে, অবশ্যই আসবে। তো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। তো অতএব মাথায় আগে বিষয়টা থাকতে হবে, তাহলে তো আসবে, না থাকলে আসবে কোত্থেকে? আর একটা কথা, যে টপিক্সই পড়বা ওই টপিক্সকে লিখতে হবে। একবার লেখা 15 বার রিভিশনের সমান। তো এই লেখাটা যদি লিখতে না পারো, তাহলে কিন্তু কাজ হবে না। হয়তো শুধু পড়তে বলতেছি ভালো লাগতেছে না, মানে এই কি মানুষ খালি পড়তেই গয়। আচ্ছা, আসতেছি এরপরে। পড়ালেখা কে আবিষ্কার করলো? অনেক সময় এরকম মনে হয়, পড়তেছি রে, একটু বইটই নিয়ে, ইস কে যে আবিষ্কার করছে, ওরা যে পাইতাম রে, গলা টিপায় মারে হারাইতাম।
মনে হয় না এরকম? মনে হয় যে যে ব্যক্তি পড়াশোনা আবিষ্কার করছে ওরে পাইলে একদম গলা চিয়ে মেরে ফেলাইতাম, মেয়েরা আবিষ্কার করছে পড়াশোনা। বলেই দিলাম, পড়াশোনা আবিষ্কার করেছে মেয়েরা, এবং তাও কিসের থেকে? যেই কাজটা মানুষ করতে ঘৃণা করে, নিজেকে মানে একটু লেখাপড়া করেছি, ও আমি গ্রামে গিয়ে এই কাজ করব, কৃষি কাজ থেকে লেখাপড়ার উদ্ভব হয়েছে। আবারও বলছি, কৃষি কাজ থেকে, এবং সেটা মেয়েরা আগে, কারণ অনেক আগে মেয়েরাই কৃষি কাজ করত, আর ছেলেরা শিকার করত। ছেলেরা শিকার করে পশু বিভিন্ন কিছু শিকার করে নিয়ে আসতো, আর মেয়েরা এই যে শস্যাদি বিভিন্ন কিছু উৎপাদন করত। আর এই শস্যাদি উৎপাদন করতে যে কখন কোন শস্য লাগাইতে হবে বিভিন্ন জায়গায় লিখে লিখে রাখতো। এই যে লেখা, ওই লেখা থেকে জ্ঞান চর্চার শুরু। পরের প্রজন্ম এসে ওই লেখা দেখে দেখে ওইভাবে কাজ করে যাইতো। তারপরের প্রজন্ম ধীরে 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 এরকম এসে গেছে। এরপরে 5000 খ্রিস্টপূর্ব 5000 বছর আগে মিশরীয় সভ্যতায় একটা লেখার ফর্ম তৈরি হয়ে গেল, হাইরোগ্লিফিক। তারও ওই সময় সমসাময়িক সময়ে মেসোপটেমিয়া সভ্যতায় কিউনিফর্ম আরেকটা লিপি আবিষ্কার হয়ে গেল, লিখন লিপি। ওই সময় আজ থেকে 7000 বছর আগে পৃথিবীর প্রথম আইন প্রণয়ন হয়ে গেল হাম্মুরাবি দ্বারা পৃথিবীর প্রথম ব্যাবিলনীয় সভ্যতায় তৈরি হয়েছে সেই আইন। তো এখন বলছি, লেখাপড়া কে আজে আবিষ্কার করলো, আমি আবিষ্কার কে করলো এটা বলে দিয়েছি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে মহামনীষী বহু মহামনীষী রয়েছে। প্রত্যেক ব্যক্তিই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ব্যর্থতার নানা কারণ হয়। কেউ খেলাধুলার প্রতি একটু বেশি, সেই জন্য ব্যর্থ। কেউ মোবাইলের দিকে সে ব্যর্থ, কেউ টিভির দিকে সে ব্যর্থ, কেউ ঘোরাফেরার দিকে সে ব্যর্থ, কেউ বন্ধুবান্ধব নিয়ে পড়ে আছে সে ব্যর্থ। সফলতার রাস্তা একটাই, সেটা হচ্ছে পরিশ্রম। কোনো একটা ব্যক্তিকে যদি কেউ দেখাইতে পারে এই ব্যক্তি পরিশ্রম ছাড়া সফল হয়েছে জীবনে, এ কোনো পরিশ্রম করতে হয় না কিন্তু সফল হয়ে গেছে। সফলতা আমরা অনেক সময় লাক ফেভার করে, এই কথাটা বলে থাকি, লাক তাকেই ফেভার করে যে ব্যক্তি পরিশ্রম করে। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কি জীবনটা কি এরকম যে 40 লক্ষ টাকার লটারি পেয়ে গেছি? আরে মিয়া, তুমি যদি লেখাপড়া ঠিক মতো না করতে পারো, তুমি 40 লাখ টাকা ধরেই রাখতে পারবে না, কোন দিক দিয়ে ফুরে যাবে, আবার যে তুমি হয়ে যাবে, টেরি পাবা না। তো বিষয়টাকে মনে রাখতে হবে। এবার আসছি আমরা বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিকস নিয়ে বর্তমানে আলোচনা চলতেছে শিক্ষাক্ষেত্রের জন্য, যে ঢাকা ইউনিভার্সিটিতে 90% উপরে স্টুডেন্ট, 90-91 এরকম পরিমাণ স্টুডেন্ট ফেল করেছে অ্যাডমিশন টেস্টে। যেখানে প্রতিদ্বন্দ্বিতামূলক পড়াশোনা করে মানুষ অংশগ্রহণ করে চান্স পাবে, সেখানে চান্স তো দূরের কথা, ফেল করছে। তো এই কেন ফেল করলো? অলওয়েজ সব কিছুতে A+, সব যত পরীক্ষা হয়েছে জীবনে সব A+, কিন্তু ফেল কেন? এখন কথা হচ্ছে, এই যে কথাটা বলছিলাম প্রথমটায়, নম্বরের পিছনে ছুটেছে, শেখার পিছনে ছোটে নাই। ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন প্রক্টররাও পর্যন্ত বলে গিয়েছেন, বিভিন্ন প্রক্টরগণ বলেছেন যে এইখানে ছাত্রদের শিক্ষার সীমাবদ্ধতা রয়েছে। তাহলে যেখানে মানে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলছে যে শিক্ষার মধ্যে ঘাটতি রয়েছে, সেইখানে আমাদের ঘাটতির যে সিস্টেম সেটা গবেষণা করে সেই ঘাটতি পূরণ করতে হবে। কিভাবে স্টুডেন্টদের পড়াশোনার দিকে ফিরানো যায়, যেহেতু অলরেডি আমরা করোনায় বেশ পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে পিছিয়ে গিয়েছি। করোনার জন্য বাংলাদেশের যে পড়াশোনা এটা প্রচুর পরিমাণে পিছিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও এইখান থেকে আগাইতে হবে, এই বিষয়টার থেকে আগাইতে হবে, বের হইতে হবে। তো যে কারণে এখানে ঢাকা ইউনিভার্সিটিতে 90% ফেল করেছে একটা জিনিসের অভাবে, যে এই স্টুডেন্টগুলোর বেসিক বোধ ছিল না। তো এই বেসিক বোধটাকে নিয়ে আসতে হবে। তো আমরা মোটামুটি 7টা পয়েন্ট বললাম। এখন এখান থেকে কোন পয়েন্টটা আপনি মানবেন না একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তবে যদি মানেন, ইনশাল্লাহ আপনার জন্য অনেক ভালো হবে। এরপর আসছি মোবাইল অ্যাডিকশন। ছাত্রদের মধ্যে প্রচুর পরিমাণে এই জিনিসটা দেখা যায়, মোবাইল অ্যাডিকশন। ক্লাস 6-এ পড়ে, ওর মোবাইল দরকার। ও ক্লাস 6-এ তো অনেক পরেই বললাম, প্লের বাচ্চা ভাত খাবে না মোবাইল ছাড়া। তারপরে হচ্ছে কি, তার চেয়েও ছোট যারা, এরাও দেখি মোবাইল, বাহ ভালোই।
আমার মনে হয় যে এই মোবাইল ফোনটা 25 ইয়ার্সের আগে ব্যান করে দেওয়া উচিত, যে 25 ইয়ার্স না হওয়া পর্যন্ত কেউ কোনো ফোন ব্যবহার করতে পারবে না। এবং এইখানে এমন একটা প্রযুক্তি যেহেতু আগাচ্ছে, এমন একটা প্রযুক্তি আনতে হবে যে প্রযুক্তিটা ফেসকে দেখবে, ফেসকে দেখবে, দেখার পরে যদি বোঝে যে 25 বছর হয়েছে, লক খুলবে, নাহলে খুলবে না। এরকম প্রযুক্তিটা দরকার ছিল। আর এই যে টিকটক লাইকি তো খাইয়াই ফালাইলো, ফেসবুক তো আছেই, টিকটক লাইকি তো এগুলো খেয়েই ফেললো। তো যাই হোক, সবার জন্য বলছি, সবাইকে রিকোয়েস্ট করে বলছি যে আপনার জীবন, আপনার ডিসিশন, আপনার বিষয়, আপনি চলবেন, সাফার করলে আপনি করবেন, ভালো থাকলে আপনি থাকবেন। আমি লিমন, আমার কিছুই হবে না, কিন্তু জাস্ট এই পরিস্থিতিগুলো দেখে খারাপ লাগে, যার কারণে কথাগুলো বলছি যে আপনারা একটু প্লিজ এই দিকে ফেরেন। আর এই মোবাইলটা অ্যাডিকশন হিসেবে বানিয়ে ফেলবেন কেন? মোবাইল আপনি ইউজ করেন, এই জাস্ট কল টল বা আদার্স, এই কারণে প্রয়োজনীয় ক্ষেত্রে ইউজ করেন, প্রয়োজনীয় ক্ষেত্রে ইউজ করেন। গত বছর যে ছেলেটা বগুড়ার থেকে এই বুয়েটে ফার্স্ট হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে, ওই ছেলে কী ফোন ব্যবহার করতো? ওই ছেলের বাবা মা বলেছে, আমি অনেকবার বলেছি যে ফোন ব্যবহার করো, ওই ছেলে ফোন ব্যবহার করে না। পরে তার নিরাপত্তার খাতিরে ব্যাগের মধ্যে একটা বাটন ফোন দিয়ে রাখতো, যাতে কোথাও আসে কিনা, কেমন কোথাও গেল কিনা, এই খোঁজ খবর জানার জন্য। আর আমরা ক্লাস 6 থেকে 7-এ উঠে আমার আইফোন ছাড়া চলবে না, তাও আইফোন লেটেস্ট ভার্সন 13 না কি যেন বলে একটা, হ্যাঁ, এই লেটেস্ট ভার্সন 13, এই লেটেস্ট ভার্সন দরকার। আমি এক স্টুডেন্টকে দেখলাম, তো তার এক গার্ডিয়ান এসে বলছে ছেলে তো পড়ে না, তা আমি দেখি কিরে পকেট একটু ফুলা দেখা যায়, ঘটনা কি? তাই আমি বললাম প্লিজ কাম হেয়ার। আসলো, আসার পরে বললাম দেখি বের করো তো কী আছে। বের করছে, বের করার পরে দেখতেছি লেটেস্ট আইফোন ভার্সন, ছেলেটা পরে ক্লাস 6-এ। তো বললাম একটা কেন, আরেক পকেটে আরেকটা দিয়ে দেন, আরও ভালো পড়াশোনা করবেন। তো প্যারেন্টস যারা রয়েছেন, বি কেয়ারফুল, একটু সচেতন হন। কেন ফোন দেওয়ার দরকার? ফোন মানুষ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে। ওই বাচ্চাটার কী প্রয়োজন ফোনের? আপনি কোন প্রয়োজনে ওই বাচ্চাটাকে ফোন কিনে দিয়েছেন? তো এই অ্যাডিকশন, যে ফোন কিনে দিবে সেও দায়ী, যে ফোন ইউজ করবে সেও দায়ী। শুধু যে ফোন ইউজ করতেছে তাকে দোষ দিলে হবে না, যে কিনে দিচ্ছে এর জন্য সেও দায়ী। তো যাই হোক, অনেক কথাই বললাম, অনেক বিষয়েই বললাম, তো হয়তো অনেক কথাই অনেকের ভালো লাগবে না। তো যাই হোক, যে কথাগুলো ভালো লাগবে না সেই কথাগুলো একটু স্কিপ করে যাবেন আর কি। আর যে বিষয়গুলোকে একটু মেনে চলা উচিত সেগুলো একটু মেনে চলবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, আমার জন্য না আপনার জন্য, কারণ এর পরবর্তী যে লিঙ্কসগুলো আসতেছে, যে ভিডিওগুলো আসতেছে, সেটা অবশ্যই আপনার জন্য কাজে লাগবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।